ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, শুরুতে আপনার কাছে জানতে চাই যে 2024 তো চলে যাচ্ছে এবং আমরা দেখেছি যে নানান ঘটনায় এই বছরটা অনেক বেশি ঘটনাবহুল। কেমন মনে হলো? হ্যাঁ, দেখেন, আর মাত্র কয়েক ঘন্টা, আর 8 ঘন্টা সর্বোচ্চ। এরপরে কিন্তু মানে আপনার 2024 শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আর 2-1 ঘন্টা পরেই আমি যদি নিউজিল্যান্ডের দিক থেকে ধরি, তাহলে কিন্তু সময় নতুন বছর আসা বা উদযাপনের মানে শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। ফলে এই সময়ের ব্যবধানের কারণে ইতিমধ্যেই আমরা প্রায় 2024-এ এই পৃথিবীর যারা বাসিন্দা তারা পা দিয়ে ফেলেছি। কিন্তু আপনি যেটা বললেন যে 2024টা বেশ ঘটনাবহুল। আসলে 2024, আপনি 2022 দেখলেও দেখবেন অনেক ঘটনাবহুল, 2023 দেখলে, কিন্তু এই বছরটাও মানে অন্যদের তুলনায় আর একটু বেশি ঘটনাবহুল। আমরা যদি একটু ফিরে মানে 2024-এর পেছনে তাকাই, তাহলে দেখা যাবে যে আসলে এটা ছিল একটা রূপান্তরের বছর। এই রূপান্তর যে সব ক্ষেত্রে নেতিবাচক তা কিন্তু না, এটার মধ্যে কিন্তু ইতিবাচকও কিছু আছে। এই যে রূপান্তরটা চলছে, মুশকিল হলো এই রূপান্তরের গতিটা হচ্ছে খুবই ধীর এবং এর গন্তব্যটা হচ্ছে অজানা। এই অজানা গন্তব্যের কারণে মানুষ এবং সারা বিশ্বব্যাপী মানুষ কিন্তু বিভ্রান্ত যে কোথায় নিয়ে যাচ্ছে। সে যুদ্ধ বলেন, সে দেশে দেশে রাজনীতি বলেন, ভূ রাজনীতি বলেন, সে প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন, কোথায় যাচ্ছে, কোথায় যাবে, এইটা আসলে বেশিরভাগ মানুষই জানে না। বেশিরভাগ মানুষের জানা নেই যে কোথায় যাচ্ছে। এই রূপান্তরই কিন্তু এই বছরের সবচেয়ে বড় একটা মানে ঘটনার বলা যায় যে এই রূপান্তরের মাধ্যমে মানুষ আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও মানে ঠিক বলতে পারি না। মানে একটা অনিশ্চিত গন্তব্য যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনি রাজনীতির কথা বলছিলেন। আমরা দেখেছি যে এই বছরে কিন্তু অনেকগুলো নির্বাচন হয়েছে। আমরা যদি ধরি যে সেই জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং শেষটা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে বলা যায় যে শেষ হয়েছে। তো এই যে পরিবর্তনগুলো হলো এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী সরকারের অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় আবার সরকার থেকে গেছে। তো কেমন মনে হলো এই পরিবর্তনগুলো, কতটুকু ইতিবাচক হলো বা কোন কোন জায়গায় নেতিবাচক একটা প্রভাব রাখতে পারে বলে মনে হয়? একটা দেখেন, আপনি বলে ফেললেন যে প্রায় মানে বহু দেশটা প্রায় 60 থেকে 64-65টা দেশে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ট্রেন্ড বা প্রবণতা কিন্তু ঠিক একরৈখিক ছিল না। মানে যে সবাই সরকার বিরোধী ভোট দিয়েছে বা সবাই সরকারপন্থী হয়ে ভোট দিয়েছে, বিষয়টা এমন ছিল না। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় আপনার কিন্তু নানা ধরনের ইন্ডিকেশন এই বছরের এই নির্বাচনের মধ্যে আছে। যেরকম ধরেন, আপনি প্রথমেই বললেন যে মানে গত 7 জানুয়ারি প্রথম নির্বাচন হয়েছে, এবছর প্রথম নির্বাচন হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে প্রায় একচেটিয়া একটি নির্বাচনে আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো ক্ষমতায় এসেছিল এবং সবচেয়ে দেখবেন যে তারা বিপুল সংখ্যাধিক্যে মানে কোনো রকম বিরোধী দলহীন ক্ষমতায় আসলে এটা যে স্থায়ী নাও হতে পারে তার কিন্তু বাংলাদেশ তার প্রমাণ দিয়ে দিয়েছে। একটা গত 5 আপনার আগস্ট, যেটার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার উৎখাত হয়েছে, এই উৎখাতে কিন্তু একটা ইন্ডিকেশন কিন্তু এই নির্বাচন দিচ্ছে যে নির্বাচনে আপনি একচেটিয়া ভোট নিজের মতো ভোট করে জিতে আসলেও যে আপনার ক্ষমতা, তাদের তো 5 বছর ক্ষমতায় থাকার কথা ছিল, কিন্তু সেটা 5 বছর তারা কিন্তু ক্ষমতায় থাকেননি। আবার উল্টো দিকে যদি দেখেন, আপনি ইরান, আপনার রাশিয়া, এইসব বহু দেশে কিন্তু যে আপনার কি বলবো মানে স্বৈরাচারী শক্তি যারা নির্বাচিত হওয়ার কথা ছিল এবং যারা ক্ষমতায় থাকবেন কথা ছিল, তারাই কিন্তু থেকে গেছে। পুতিনের মতন লোক কিন্তু আপনি তাকে সরানোর কোনো ইয়ে নেই। উনি এবছর মার্চে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আগামী 6 বছর পর্যন্ত রাশিয়ার তিনি থাকবেন, এই জিনিসটা প্রতিভাত, তাকে সরানো কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি ইউরোপে যে নির্বাচন হয়েছে, আপনি যদি দেখেন যে ইউরোপের বহু নির্বাচনে আপনি যুক্তরাজ্যে দেখবেন লেবার পার্টির জয়, সেটা অনেকে বামপন্থার জয় বলছেন। আপনি ফ্রান্সে দেখবেন যে বামপন্থীরা যে জিতে গেছেন, বামপন্থী জোটেরা সবচেয়ে বেশি আসন পেয়েছেন, সেখানে বামপন্থার একটা জোট মানে জয় হিসাবে দেখছেন। কিন্তু আসলে এটা বামপন্থার জয় না। আমরা যদি দেখি যে ইউরোপ জুড়ে বিভিন্ন দেশে, শুধু ইউরোপ না অন্যান্য দেশেও
যে একটা ডানপন্থী রাজনীতির কিন্তু উত্থান ঘটছে। এই ডানপন্থী রাজনীতিটা কি? ডানপন্থী রাজনীতির একটা বড় জিনিস হচ্ছে যে উগ্র জাতীয়তাবাদ এবং আপনার ধর্মীয় কি বলবো আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সেইটাকে ব্যবহার করে অন্যের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোই হচ্ছে সেই কাজ। এই কাজে যদি আপনি আবার একটু নির্বাচনের কথা বললেন যখন, তাহলে আমাদের বৃহত্তর প্রতিবেশী ভারতের কথা যদি বলি, তাহলে ভারতের নরেন্দ্র মোদী এই সরকার যে কাজটি করছিল, তারা কিন্তু এই 2024-এর নির্বাচনে যে মার্চ প্রায় মে জুন জুলাই যে নির্বাচন হয়েছে এপ্রিল থেকে শুরু করে একদম জুন পর্যন্ত, সেই নির্বাচনে কিন্তু নরেন্দ্র মোদী সরকার বা তার দল বেশ বড় ধাক্কা খেয়েছিল। তারা 400 পার করার স্বপ্ন দেখেছিল, কিন্তু আলটিমেটলি তারা 240 আসনে গিয়ে, মানে তারা দল হিসাবে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ পায়নি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে কিন্তু এটাও ভারতের মানুষ তাদের এক ধরনের শিক্ষা দিয়েছিল। যদিও পরবর্তীকালে যে আঞ্চলিক নির্বাচনগুলো হচ্ছে তাতে তারা কাটিয়ে উঠেছে, সেটা একটা যেমন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যেটা বললেন যে শেষটা হয়েছে যুক্তরাষ্ট্র বা আমেরিকান নির্বাচন দিয়ে। হ্যাঁ, আমেরিকান নির্বাচন দিয়ে ট্রাম্প, মানে কি বলবো, আপনি তাকে স্বৈরাচার হিসাবে বলতে পারেন, আপনি নানা অভিধায় তাকে ভূষিত করা যেতে পারে। তার জায়গায় যারা ছিলেন তারাও যে খুব বেশি ভালো ছিলেন এই কথা তো বলা যাবে না। আপনি সেই ট্রাম্প কিন্তু ক্ষমতায় চলে আসছেন। এই ট্রাম্পের ক্ষমতায় আসার মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু আমেরিকায় প্রমাণিত হলো যে এই প্রথম পরপর 3 বার সরকার যারা ক্ষমতায় ছিলেন তারা দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় টিকতে পারলেন না। আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প, তিনি 2016 থেকে 2020 ক্ষমতায় ছিলেন, তো তিনি ওই পরের টার্মে গিয়ে বাইডেনের কাছে হারলেন, বাইডেন জিতলেন। তারপরে কিন্তু আপনি কি বলবো, বাইডেন জেতার পরে, বাইডেন 4 বছর ক্ষমতায় থাকার পরে সেখানে আসলেন কমলা হ্যারিস কিন্তু ডেমোক্র্যাটরা হারলেন। এর আগে আমি ট্রাম্প যাদেরকে হারিয়ে আসছিলেন তিনি হচ্ছে হিলারি ক্লিন্টন ছিলেন কিন্তু ডেমোক্র্যাট। তার মানে পরপর 3 বার আমরা দেখলাম যে বারাক ওবামা থেকে চলে আসলো ট্রাম্পের হাতে, ট্রাম্প থেকে আসলো আবার ডেমোক্র্যাট বাইডেনের হাতে, বাইডেন থেকে আবার চলে আসলো ট্রাম্পের হাতে। তার মানে আমেরিকার মানুষও কিন্তু আর ওই যে পরপর ক্ষমতায় রাখার বিষয়টা কিন্তু পছন্দ করছে না বা মানে দেখছে না। ফলে এই যে আমি যে একটু আগে রূপান্তরের কথা বলছিলাম, এই রূপান্তর যে রাজনৈতিক রূপান্তরটা হচ্ছে, এইটা বিশ্বের মানুষের কাছে কি ধরনের আপনার ইঙ্গিত বা কি ধরনের কি বলবো যে ভবিষ্যৎকে প্রজেক্ট করছে বা ভবিষ্যৎবাণী কি ভবিষ্যতের ইঙ্গিত পাঠাচ্ছে, সেটা কিন্তু মানুষের পক্ষে বোঝা কঠিন। আমরা যদি দক্ষিণ আফ্রিকার কথা ধরি, দক্ষিণ আফ্রিকায় 1994 সালে স্বাধীন হওয়ার মানে তারা ওই অ্যাপারথাইড রুল বা যেটা বর্ণবিদ্বেষের হাত থেকে রক্ষা পাওয়ার পর থেকে কিন্তু ANC যেটা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তারা কিন্তু ক্ষমতায় এই প্রথম তার ধাক্কা খেলো যে তারা গরিষ্ঠতা পাচ্ছে না, তার মানে মানুষ তাদের উপর আস্থা হারাচ্ছে। ফলে তার এই আফ্রিকার মতো দেশেও কিন্তু এইরকম ঘটনা, যেটা আজ থেকে 10 বছর বাদে অচিন্তনীয় ছিল, সেরকম ঘটনা কিন্তু ঘটছে। ফলে দেশে দেশে একটা রাজনৈতিক টারময়েল কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আপনার যে ভোট হলেই যে ক্ষমতায় থাকতে পারবো বা ভোট হলেই যে আমার ক্ষমতা পরিবর্তন হবে না, এইটা কিন্তু না। মানুষ কিন্তু এখন মানুষের চাহিদার সঙ্গে রাজনীতিবিদরা ঠিকমতো তাল দিতে পারছেন না, অথবা তারা মানুষকে বুঝতে পারছেন না, তার চাহিদাকে বুঝতে পারছেন না, সময়কে বুঝতে পারছেন না, বা যারা তরুণ প্রজন্ম তাদেরকে বুঝতে পারছেন না যে তারা কি চাচ্ছে। একটা জিনিস যে আমরা যদি 2024-এর কথা বলি, নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য একটা বড় জায়গা দখল করে রাখবে। আমরা দেখেছি যে গাজায় ইসরায়েলের বর্বরতা, একই সাথে আমরা দেখেছি যে ইসরায়েলের সাথে হেজবুল্লাহর একটা সংঘাত তৈরি হয়ে যাওয়া, এবং সবশেষ সিরিয়াতে বাশার আল আসাদ সরকারের পতন। সব কিছু মিলিয়ে আসলে মধ্যপ্রাচ্যের সামনে আসলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে? এই যে দেখেন, আপনি মধ্যপ্রাচ্য শব্দটা ব্যবহার করলেন, মধ্যপ্রাচ্য শব্দটা আসলে পশ্চিমাদের দেয়া। তারা মনে করে যে পৃথিবীর মাঝখান এইটা, মানে পূর্বে আসার জন্য এইটা একটা, সেই জন্য তারা একটা মিডল ইস্ট বলতো, ঠিক আছে, যে পূর্বে আসার জন্য এটা হচ্ছে মাঝ বরাবর জায়গা একটা, এখানে থামবো, এখানে থেমে যাব। আগে যখন ইউরোপের সঙ্গে বাণিজ্য হতো তখন আরব বণিকরা বা ইউরোপের বণিকরা এসে ওইখানে থামতেন, আরব দেশগুলোতে থামতেন, তারপরে তারা এদিকে ভারতবর্ষ থেকে শুরু করে সুদূর ইন্দোনেশিয়া, জাপান, চীন পর্যন্ত তারা বাণিজ্যের জন্য যেতেন। তো এই জন্য এটাকে মিডল ইস্ট বলে। আমাদের কাছে কিন্তু এটা ওয়েস্ট এশিয়া, এটা এশিয়ার পশ্চিম ভাগ।
এইখানের যে গোলমালটা, এইখানে ওই যে একটা আপনার আমাদের যে পুরানো বাংলা আছে যে হরিণা আপনা বৈরী আপনা মাসে, তো মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে সংকট হয়ে গেছে তাদের তেল, তাদের সম্পদ, তাদের যে অর্থবিত্ত, এই যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, এইটাই মধ্যপ্রাচ্যের দেশগুলো। আপনি কিন্তু আগে কেউ মধ্যপ্রাচ্যের দেশে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব সময়ের দিকে আপনি তাকান, তাহলে মধ্যপ্রাচ্যের দিকে কেউ তাকাতো না, তেমন কোনো দামও এই দেশগুলো ছিল না। কিন্তু যত সেখানে সম্পদ পাওয়া গেছে, তার পেটের ভেতরে যত তেল হোক, গ্যাস হোক বা অন্যান্য যে সম্পদ পাওয়া গেছে, যত পাওয়া যাচ্ছে তত তার ভ্যালু বেড়েছে। যে মধ্যপ্রাচ্যে এই 2024-এ যে ঘটনা ঘটেছে, ইসরায়েলকে ঘিরে যে ঘটনা ঘটেছে, এইটা মানে কি বলবো, যে কোনো মানবতার যে কোনো সংজ্ঞায় মানবতা এতটা অবদমিত, এতটা লাঞ্ছিত, এতটা নিন্দিত, এতটা নিকৃষ্ট পর্যায়ে যেতে পারে, সেটা পশ্চিমারা প্রমাণ দিয়েছেন, সেটা আপনার এই ইসরায়েল প্রমাণ দিয়েছে। 50,000 লোক একটা হামলার জন্য, প্রায় 50,000 লোক প্রাণ দিয়েছে আপনার শুধু গাজা এবং লেবানন এইসব এলাকায়। আপনি গাজার বাসিন্দার সংখ্যা হচ্ছে, বলা হতো যে 22 লাখ লোক সেখানে বাস করে, এর মধ্যে 20 লাখ লোক বাস্তুচ্যুত। মানে আপনি এটা চিন্তা করা যায়? আপনার মধ্যপ্রাচ্যের ইকুয়েশন একটা ধরুন মোটামুটি একটা, সেখানে একটা ভারসাম্য ছিল, একদিকে ইরান, একদিকে ইসরায়েল। ইরানের বন্ধু কোনো গোষ্ঠী দেশ হিসাবে কম দেশই ছিল, কিন্তু ইসরায়েলের বন্ধু না, আবার শত্রুও না। অনেক আরব দেশই ইসরায়েলের কিন্তু শত্রু না। সেটা আপনি জর্ডান বলেন, সেটা আপনি মিশর বলেন, ইসরায়েল বলেন, কেউ কিন্তু এই ফিলিস্তিনি গাজার বাসিন্দা বা পশ্চিম তীরের বাসিন্দা এই ফিলিস্তিনিদের জন্য কিন্তু এগিয়ে আসেনি। এগিয়ে আসছিল কেউ যদি এগিয়ে আসে ইরান, হ্যাঁ হতে পারে তার নিজ স্বার্থ আছে, কিন্তু সেই স্বার্থের কারণেও কিন্তু সে এগিয়ে এসেছিল। আপনি দেখেন হঠাৎ করে এই বছরের শেষ নাগাদ যেন সিরিয়া, আপনার হঠাৎ করে একদম মানে সিরিয়ার আসাদ সরকার দীর্ঘ 53 বছর এই পরিবার ক্ষমতায় থাকার পর হঠাৎ করে পালিয়ে গেল। আপনি এখানেও একটা বড় ধরনের চেঞ্জ আসছে, এবং তারা কেউ প্রতিরোধ তৈরি করলো না। অথচ আপনি কয়েকদিন আগে খবর দেখেন যে আসাদপন্থী যোদ্ধারা অমুক 8 জনকে ঢুকে মেরে ফেলছে, যে কোন মন্ত্রী কক্ষে ঢুকে। তাহলে এই প্রতিরোধ যোদ্ধারা সেদিন কোথায় ছিল? তাহলে কেন হলো? মানে আমরা কিন্তু কেউই পরিষ্কার না। মানে আমি যে রূপান্তরের কথা বলছি, রূপান্তরটা ভূ রাজনৈতিক রূপান্তরটাও অনেক বেশি ঘোলাটে। অন্যদিকে আমরা যদি দেখি রাশিয়া ইউক্রেন নিয়ে সংঘাত তো চলছেই, তো সেই সংঘাত শেষ হওয়ার ক্ষেত্রে কোনো আশার আলো কি দেখা যাচ্ছে? দেন এই রাশিয়া ইউক্রেন সংঘাত খুব একটা মানে গত 3 বছর ধরে এই টার্মিনোলজিটা ব্যবহার করে এটা একটা মানুষের বিরক্তি উৎপাদন করেছে। আসলে তো রাশিয়া ইউক্রেন সংঘাত না, বলা উচিত রাশিয়া আমেরিকা সংঘাত। কারণ ইউক্রেনের কলমে আসলে তো লড়াই করছে আমেরিকা এবং তার জোট সঙ্গী ন্যাটো, ঠিক আছে? ন্যাটো এবং মানে ইউরোপের অন্যান্য সঙ্গী সাথীরা আপনার জোটের মধ্যে ঢুকে তার সঙ্গে লড়াই করছে। শুধু ইউক্রেন হচ্ছে ওর ফেস। আপনি শেষ সময় যখন বাইডেন হেরে গেলেন 5 নভেম্বরের ভোটে, তখন তার কি করার কথা ছিল? তখন যে কোনো আমেরিকার প্রেসিডেন্টের নর্মে হচ্ছে যে উনি ওই বাদবাকি যে 20 জানুয়ারি পরের বছর 20 জানুয়ারি পর্যন্ত, পরের প্রেসিডেন্ট আসা পর্যন্ত উনি নিয়ম মাফিক দৈনন্দিন কাজটা চালিয়ে যাবেন, বাকি কাজ করবেন না। কিন্তু বাইডেন কি করলেন? উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আপনার হামলা চালানো যাবে, এবং ইউক্রেন সেই কাজটি করলো। রাশিয়া এক্ষেত্রে সংগ্রামের পরিচয় দিয়েছে কিছুটা। কেন? কারণ তারা মনে করে যে এরপরে ডোনাল্ড ট্রাম্প আসলে এই যুদ্ধ বন্ধ হবে, এবং তারা যে জায়গা আছে সেই জায়গার সেই ভূখণ্ডের প্রায় 20-30% বেশি জায়গা রাশিয়ার দখলে। রাশিয়া তার চারিপাশে ইউক্রেনের ভূখণ্ড দখল করে একটা শিল্ড তৈরি করে ফেলেছে, এবং যেখানে রুশভাষী রুশভাষী মানুষের সংখ্যা বেশি। ফলে এই যে আমেরিকার যে এই খেলাটা যদি বন্ধ হয় তাহলে কি হবে, সেটা একটা বড় প্রশ্ন। যে এই খেলাটা আমেরিকা কোন জায়গায় শেষ করতে চায়, আমেরিকার যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটরা এই খেলা বন্ধ করতে দেবে কিনা। কারণ যত ধরনের উস্কানি সব কিন্তু বাইডেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দিয়ে যাচ্ছেন। এখন ট্রাম্প এসে এটাকে কীভাবে সেটেল করবেন, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকে সবাই তাকিয়ে আছে, সারা বিশ্ব তাকিয়ে আছে। কারণ একটা সংঘাতের অন্তত শেষ হওয়া প্রয়োজন। আরেকটা জিনিস হচ্ছে অর্থনীতিতেও তো, বৈশ্বিক অর্থনীতিতেও নানান ধরনের পরিবর্তন আমরা দেখেছি। বিশেষ করে যদি দেখি যে অর্থনীতিতে
বা বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার এক ধরনের উত্থান হয়েছে, অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন এই ক্ষেত্রেও কিন্তু বেশ পরিবর্তন আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা তো মানে আমরা অনেকেই অনেক ভাষ্যকারের কথা শুনছি, অনেকের কথা পড়ছি, যে আপনি যে ইউক্রেন যুদ্ধের কথা রেশ ধরে বলি, আপনার জার্মানি ছিল ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় এবং শক্তিশালী অর্থনীতি। তারা এখনো পর্যন্ত পৃথিবীর 3 নম্বর অর্থনীতি। শুধুমাত্র এই 3 বছর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে, যে রাশিয়া থেকে তারা গ্যাস কিনতে পারবে না, তারা নিতে পারবে না, তাদের বিকল্প জ্বালানি অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে, শুধু এই কারণে আপনার জার্মান অর্থনীতি ভেঙে পড়তে বসেছে। আপনার অর্থনীতি, ফ্রান্সের অর্থনীতি মুমূর্ষু অবস্থায়, আপনার ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খারাপ। এর প্রত্যেকটির কারণ কিন্তু হচ্ছে যে এই যে রাশিয়ার কম পয়সার যে গ্যাস, সেই গ্যাসের সরবরাহ না থাকা। আপনার একজন লোক জার্মানিতে একজন লোক যত পয়সা দিয়ে 1 ইউনিট বিদ্যুৎ কেনে, সেইটা আমেরিকায় একজন যে পয়সা দিয়ে কেনে তার 3 গুণ। তাহলে একটা দেশে আপনার প্রোডাক্টিভিটি বা ম্যানুফ্যাকচারিং শিল্প, উৎপাদনশীল শিল্প গড়ে উঠবে কীভাবে? সেখানে এনার্জির কস্ট যদি এত বেশি হয়। জার্মান অর্থনীতি যতদিন ফুরফুরে মেজাজে ছিল, তারা অনেক কিছু বাতিল করেছিল। তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছে, তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছে, নানা কিছু বন্ধ করেছে। তারা গ্রিন এনার্জির দিকে যাচ্ছিল। হঠাৎ করে তাদের এই যে ধাক্কা, তারা এই ধাক্কা সামলাতে পারছে না। তাদের এই গ্যাস যে বন্ধ হয়ে যাবে, এইটা কিন্তু তারা ভাবেনি। এটা একটা ইউরোপের গেল একটা অবস্থা। এদের যদি এইসব বড় বড় অর্থনীতির অবস্থা যদি পড়ে, সেটা ধাক্কা কিন্তু আমাদের গায়ে এসে লাগবে। ইউরোপ এবং আমেরিকাও কিন্তু খুব যে বেশি বিরাট ভালো অবস্থায় আছে তা কিন্তু না। এখন যেটা বলছে যে এশিয়ার উত্থান, হ্যাঁ, এই বলা হচ্ছে যে এই শতাব্দীটাই হবে এশিয়ার উত্থানের বছর। এবং 2024 যদি দেখি, তাহলে এশিয়ার মানে প্রোগ্রেস যদি দেখি, তাহলে কিন্তু এশিয়ার দেশগুলোই আপনার ভালো করেছে। চীনকে অনেকভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে কিন্তু চীন এগিয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের প্রতিবেশী ভারত বলি, ভারতও কিন্তু এগোচ্ছে। ভারত এই করোনা পরবর্তী সময়ে ভারত এবং তার ম্যানুফ্যাকচারিং শিল্প অনেক ধরনের, সেখানে লোক সংখ্যার কারণে অনেক ঝামেলা থাকতে পারে, কিন্তু তার যে আর্থিক অগ্রগতি, এইটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি পাশাপাশি দেখেন যে ছোট ছোট দেশ যদি বলি, শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। আপনি বাংলাদেশও কিন্তু ভালোই করতো। আপনি ভিয়েতনাম দেখেন, আপনি জাপান দেখেন, সাউথ কোরিয়া দেখেন, আপনি প্রত্যেকটা দেশ দেখেন, সবগুলো দেশের নাম মানে এই যে অর্থনৈতিকভাবে যারা ভালো করছে, আপনার বেশিরভাগ দেশই কিন্তু আপনার এশিয়ার। ফলে এশিয়ার এক ধরনের উত্থান কিন্তু হচ্ছে। এরপরে আপনি যেটা বলেন যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের কথাটা, এই বিটকয়েন কিন্তু এই অর্থনীতিকে পাল্টে দিতে চলেছে। যেটাকে ভয় পাচ্ছিলেন, ধরেন আমি এই বছর আপনার সঙ্গে আলোচনা হয়েছে যে আমরা বারবার বলেছি যে চীন, ভারত, রাশিয়া এর যে ব্রিক্স যে জোট, তারা তাদের নিজস্ব মুদ্রা আনতে চেয়েছিল, যেটা দিয়ে তারা বিশ্বব্যাপী লেনদেন হবে। এই লেনদেনের জায়গায় কিন্তু আমেরিকা ভয় পেয়েছিল, ইভেন ডোনাল্ড ট্রাম্পও ভয় পেয়েছিলেন, যে তিনি বলেছেন যে যদি ডলারের বিকল্প কিছু করা হয়, তাহলে আমেরিকা সেইভাবে ব্যবস্থা নেবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি, এখন রাশিয়া বলেছে যে আমি ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করব, কোনো অসুবিধা নেই। তো ক্রিপ্টোকারেন্সি তো ডিজিটাল কারেন্সি, আপনি তো এটাকে আটকে রাখতে পারবেন না। তো ক্রিপ্টোকারেন্সি এক ধরনের বিরাট পরিবর্তন নিয়ে আসছে। আপনি আরেকটা হচ্ছে যে গ্রিন টেকনোলজি হচ্ছে সব ক্ষেত্রে আপনার তেলের এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম এবং কম কার্বন উৎপাদে ব্যবস্থা কিন্তু সারা বিশ্বে এর ব্যবহার কিন্তু হচ্ছে এবং চলছে। এইগুলো কিন্তু মানুষের জন্য খুবই ইতিবাচক। আজ যদি বলি সবচেয়ে বড় পরিবর্তন আমার চোখে, মানে এটা হয়তো সবাই জানে, সেটা হচ্ছে যে মহাকাশ প্রযুক্তি। মানুষ এক সময় বাচ্চাদের বলা হতো যে ওই চাঁদের বুড়ি বাস করে, ঠিক আছে, কিন্তু চাঁদে যে বাস করার মতন পরিবেশ তৈরি করা সম্ভব, এটা কিন্তু নাসা তার একটা পরীক্ষাগারের মধ্যে কিন্তু এটা প্রমাণ করে ফেলেছে। আপনার ইলন মাস্ক এবং তার সঙ্গে অন্যরাও কিন্তু স্বপ্ন দেখছেন যে কেউ বলছেন শুক্র গ্রহে, কেউ বলছেন মঙ্গল গ্রহে, যে ভবিষ্যতের মানুষ কিন্তু এইখানে গিয়ে বাস করবে।
আমাদের এই 1-2 জেনারেশন মানে আগে 100 বছর আগে 200 বছর আগেই কিন্তু আমরা কেউ ওই ইউরোপে আমেরিকায় কেউ যাব এটা এই আমাদের ভাবতে আমাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলেই কিন্তু মনে হতো ওরে বাবা কোথায় না কোথায় আসছি, ঠিক আছে, সেটাকে বিশাল দূরে বিশাল গল্প মনে হতো। কিন্তু এখন ধরেন যে সারা বিশ্ব একটা ডাল ভাত জল ভাত হয়ে গেছে, যে কোনো ব্যাপারই না। এখন আমেরিকায় ও আমেরিকা যাবে, যেতেই পারে, মানে বিষয়টা এইরকম আর কি। আর কবে যাচ্ছিস আপনার গল্পের মতো সেরকম। আমার ধারণা যে এই শতাব্দীর মধ্যেই মানুষ মহাকাশে পৌঁছে যাবে এবং এটা খুব বেশি মানে দূরের বিষয় না। একই সাথে আমরা দেখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার কিন্তু একটা নতুন নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। এইটা হ্যাঁ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। বড় বিষয়টি আমি আমার স্মরণ ছিল না বা চলে গিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা এটা যে কি ধরনের পরিবর্তন নিয়ে আসছে, এইটা আমি যে ওই যে রূপান্তরের কথা বললাম, যে প্রযুক্তির এই রূপান্তর কিন্তু মানুষ কেউ জানে না যে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন জায়গায় যাবে। ইতিমধ্যে বিভিন্ন দেশে যারা রাজনীতিক, যারা এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন, সবাই কিন্তু শঙ্কিত হয়ে পড়েছেন যে এই শঙ্কাটা হচ্ছে যে একে কিভাবে করা যাবে, একে কি কোনো আইন দিয়ে বাধা যাবে। এখন ধরেন আপনি একটা রোবটকে শেখালেন, তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শেখালেন, এখন ওই রোবট কি করবে, ওই রোবটকে আপনি আইন দিয়ে কি করবেন? আপনি ওই রোবটকে দিয়ে ও যদি কিছু করে বসে, তখন আপনি ওটাকে ঠেকাবেন কি দিয়ে? ওরে শাস্তি দিলেন, ওটা ভেঙে ফেললেন বা কিছু করলেন, তাতে কি লাভ হবে? ওই রোবট যদি আরেকটা 10টা রোবট তৈরি করার জন্ম দেওয়ার বিষয় শিখে যায়, তখন আপনি কি করবেন? ফলে আমরা আমাদের যে গন্তব্য, এই 2024 আমাদেরকে এমন একটা দিয়েছে যে আমাদের গন্তব্য আমরা পুরোপুরি অজানা। আমরা ভবিষ্যৎ আমাদের ইয়েরা কি বলে তরুণ প্রজন্ম বা নতুন যারা প্রজন্ম, সে জেনজি হোক বা আলফা মানে জেন আলফা হোক, যেই হোক না কেন, তারা যে আসছে, তারা কোন জায়গায় বিলং করবে, কি চাকরি করবে, কি হবে না হবে, এই জিনিসগুলো কিন্তু মানে প্রযুক্তি এখনো পর্যন্ত, এবং প্রযুক্তির পরিবর্তনটা এত বেশি, এত দ্রুততার সঙ্গে হচ্ছে যে এর সঙ্গে তাল রাখা বা খাপ খাওয়ানোটাও কঠিন হয়ে পড়েছে মানুষের জন্য। সেলিম খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি 2025 যে নতুন বছর আসছে, সেই বছরটা পুরো মানব জাতির জন্য আসলে শুভ কিছু বয়ে নিয়ে আসুক। নিশ্চয়ই আবারও পরবর্তীতে আপনার সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।